গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সামনে ভিডিও রেকর্ডিংয়ে আসছি। তো ভিডিও রেকর্ডিংয়ে এসে প্রথমে ফার্স্টে যেটা বলি যে তোমাদের সংস্কৃত যে ক্লাসরুম, সেই সংস্কৃত ক্লাসরুমে ক্লাস 12-এ আমি অলরেডি দুটো গ্রামার পোর্শন পড়িয়ে ফেলেছি। ফার্স্ট অফ অল এক কথায় প্রকাশ, আর সেকেন্ড অফ অল শব্দ যুগলের অর্থ পার্থক্য। আমি আজকে তোমাদের যে গ্রামার পোর্শনটা আসছি, এই শব্দটা আমি এখন বলবো, এই শব্দটার সঙ্গে তোমরা কিন্তু একদম ছোটবেলা থেকে যথেষ্ট পরিমাণে পরিচিত এবং তোমরা বিভিন্ন ক্লাসে এই শব্দটাকে শুনেছ, কিন্তু সেটা বাংলা সাবজেক্টে শুনেছ। আজ কিন্তু আমি শব্দটা নিয়ে যেটা আলোচনাতে আসছি সেটা কিন্তু হচ্ছে সংস্কৃতে এবং সমাস। অতএব সমাস যে শব্দটা, এটা এমন কিচ্ছু টাফ কিছু নয়, যথেষ্ট সহজ, যথেষ্টভাবে বোধগম্য এবং সহজলভ্য, যেটা সহজেই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। অতএব সমাস জিনিসটা কি একটু ফার্স্টে বলি যে একাধিক, দুটি বা একাধিক, ততোধিক দুটি শব্দ বা দুয়ের অধিক পদের মধ্যে পারস্পরিক সম্বন্ধযুক্ত, পারস্পরিক অর্থযুক্ত দুই বা তার থেকে বেশি ততোধিক পদের যে মিলনে যে একটি পদে রূপান্তরিত হওয়া, তাকে কিন্তু বলা হয় সমাস। অতএব যে জিনিসটা বলা গেল যে কোন একটি বাক্যাংশ, যে বাক্যাংশে দুটি পদ কিংবা দুয়ের অধিক ততোধিক পদ রয়েছে, প্রত্যেকটি পদই কিন্তু অর্থযুক্ত, প্রত্যেকটি পদই কিন্তু পরস্পর সম্বন্ধযুক্ত। অতএব দুটি পদ বা দুয়ের অধিক পদের পরস্পর সম্বন্ধযুক্ত যদি একটি পদে রূপান্তরিত হয়, তাকে কিন্তু বলা হয় সমাস। এক্ষেত্রে যেমন যদি বলি বিদ্যা প্লাস আলয় ইকুয়াল টু কি বিদ্যালয়। বিদ্যা কিন্তু একটি পদ, আলয় কিন্তু অপর একটি পদ। এখানে কিন্তু দুটি পদের মধ্যে সন্ধি ঘটল। আমি কিন্তু সন্ধি নিয়ে আলোচনা করছি না। এখানে যদি বলি বিদ্যালয়, বিদ্যালয় মানে কি? বিদ্যার আলয়। আলয় মানে গৃহ, এমন একটা গৃহ যে গৃহটা কিন্তু বিদ্যা, যেখানে জ্ঞানের, বিদ্যার যেখানে আলোচনা হয়, জ্ঞান বা বিদ্যাকে যেখানে অধ্যয়ন করা হয়, জ্ঞান বা বিদ্যাকে যেখানে তপস্যা করা হয়, জ্ঞান বা বিদ্যাকে যেখানে দান করা হয় তথা গ্রহণ করা হয়, সেটাই তো বিদ্যালয়। অতএব এই অর্থ অনুযায়ী দেখো বিদ্যার আলয়, এখানে আমরা কটা পদ পেলাম? দুটি। প্রথম পদ হচ্ছে বিদ্যা, দ্বিতীয় পদ হচ্ছে আলয়। দুটো পদই কিন্তু দেখো অর্থ আছে, দুটো পদে কিন্তু পরস্পর সম্বন্ধযুক্ত। আলয়টা কার? বিদ্যার। আলয়টা কিন্তু আমার নয়, কার? বিদ্যার। তাহলে আলয়ের সঙ্গে এখানে কার সম্বন্ধ বা সম্পর্ক বা রিলেশন আছে? বিদ্যার। অতএব পরস্পর সম্বন্ধযুক্ত দুটো পদ একটি পদে যখন রূপান্তরিত হলো, তার অ্যান্সারটা কি হলো? বিদ্যালয়। এটাই হচ্ছে আমাদের সমাস। তো এখানে বলে দিই, এই যে বিদ্যার আলয়, এখানে আমি কটি পদ পেলাম? দুটি। তাহলে বিদ্যারটা হচ্ছে পূর্বপদ আর আলয়টা কি? উত্তরপদ বা পরপদ। এই যে বিদ্যার আলয়, এই যে বাক্যাংশটাকে পেলাম, এটাকে কিন্তু বলা হয় ব্যাস বাক্য। বিদ্যার আলয়, এই বিদ্যার আলয় একটি বাক্যাংশ, এই বাক্যাংশটাকে কি বলা হয়? ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যে আমরা কটি পদ পেলাম? দুটি। বিদ্যারটা পূর্বে রয়েছে তার পূর্বপদ, আর আলয়টা পরে রয়েছে তাই এটা পরপদ বা উত্তরপদ, তাই তো? আমাদের একপদীকরণ, যেটা এক পদে হয়ে যে অ্যান্সারটা পেলাম, সেটা কি? বিদ্যালয়। তাহলে বিদ্যালয়টা কি আমাদের সমাসবদ্ধ পদ। তাহলে আমাদের সমাস নির্ণয় করতে গেলে বা সমাসকে বিশ্লেষণ করতে গেলে আমাদের তিনটা জিনিস জানতে হলো। প্রথমটা কি? ব্যাস বাক্য, যেটাকে আমরা টোটাল বাক্যাংশটাকে পেলাম। এই ব্যাস বাক্যের কটি অংশ পেলাম? দুটি, পূর্বপদ, উত্তরপদ। এবার যদি আমরা দেখি যে দুয়ের অধিক পদ আছে, তিনটি, চারটি, পাঁচটি, তাহলে মাঝখানে মধ্যপদ থাকবে,
বিভিন্ন রকমের পূর্বপদ, মধ্যপদ, উত্তরপদ। আর যেটা আমরা এক পদে যে অ্যান্সারটা পেলাম, যেটা সমাস হচ্ছে, ওটাকে কি বলা হয়? সমাসবদ্ধ পদ। তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ। পরস্পর সম্বন্ধযুক্ত মানে একে অপরের সঙ্গে রিলেশন আছে। পরস্পর সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের একটি পদে রূপান্তরিত হওয়াকে কি বলা হয়? সমাস। সমাসের যেটা বাক্যাংশ, ওই যে দুটি পদ বা দুইয়ের অধিক পদ, ওই অংশটাকে কি বলা হচ্ছে? ব্যাস বাক্য। ব্যাস বাক্যে ন্যাচারালি কটা পদ থাকে? দুটি, পূর্বপদ আর উত্তরপদ। আর যেটা সমাসবদ্ধ হয়ে যে একপদীকরণ আসছে, ওটা হচ্ছে কি? সমাসবদ্ধ পদ। এবার বলি, সমাসের বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন রকমের শ্রেণীবিন্যাস আছে। ন্যাচারালি সমাসকে কিন্তু ভাগ করা হয় 6টি শ্রেণীতে। তাহলে সমাসকে ন্যাচারালি প্রধানত ভাগ করা হয় কটি শ্রেণীতে? 6টি। তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, আর কি? অব্যয়ীভাব সমাস। এটা সাধারণত, এর বাইরে কিন্তু আরও অনেকগুলো শ্রেণীবিন্যাস আছে, যেমন সহসুপা সমাস, অলুক সমাস, নিত্য সমাস। এই ধরনের অনেকগুলো সমাস পাবে, যেগুলো আমি পরে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ আমি ভিডিওর মাধ্যমে সেগুলো আলোচনা করব। প্রধানত সমাসকে ভাগ করা হয় কটি শ্রেণীতে? 6টি শ্রেণীতে। কি কি? তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, আর একটা কি? অব্যয়ীভাব সমাস। বোঝা গেল? তাহলে সমাস কাকে বলে? দুই পরস্পর সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের একটি পদে রূপান্তরিত হওয়াকে বলে সমাস। সন্ধিতে কি হয়? বর্ণের সঙ্গে বর্ণের মিলন। আর সমাসে কি হয়? পদের সঙ্গে পদের মিলন। যেমন বিদ্যা প্লাস আলয়, বিদ্যার আ আর আলয়ের আ, দুটি বর্ণ মিলে হলো আ, বিদ্যালয়। এটা হচ্ছে সন্ধি। আর বিদ্যার আলয়, বিদ্যার আর আলয় দুটি পদের মিলনে হলো বিদ্যালয়। এটা হচ্ছে সমাস। আর সমাসকে প্রধানত ভাগ করা হয়েছে কটি শ্রেণীতে? 6টি শ্রেণীতে। আজকে আমরা প্রথমে যেটা আলোচনাতে আসব সেটা হচ্ছে দ্বিগু সমাস। দেখো, আমি এখানে 6টা শ্রেণীর মধ্যে 3 নম্বরে কিন্তু আমি নাম বলেছি কার? দ্বিগু সমাস। দ্বিগু সমাস তাকেই বলে যে কর্মধারয় সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ পদ, তাকে দ্বিগু সমাস বলে। এটা তো আমি গ্রামাটিক্যাল ভাষা বললাম। যদি বলি যে ব্যাস বাক্যটা আগেই বলেছি, সমাসে ন্যাচারালি দুটি জিনিস থাকে, একটা ব্যাস বাক্য আর একটা অ্যান্সারটা কি? সমাসবদ্ধ পদ, তাই তো? তাহলে যে সমাসের ব্যাস বাক্যে, যে ব্যাস বাক্যটা, যে সমাসের ব্যাস বাক্যে পূর্বপদটা কি থাকবে? সংখ্যাবাচক পদ, কোনটা সংখ্যাকে বোঝাবে। তাহলে আমাদের ব্যাস বাক্যে ন্যাচারালি কটি পদ থাকে? দুটি পদ থাকে, একটা পূর্বপদ আর একটা উত্তরপদ। বলে রাখি, এই ব্যাস বাক্যে পূর্বপদ এবং উত্তরপদ ব্যতীত আরও অনেক রকম কিন্তু অব্যয়পদ, অনেক পদ থাকে। ন্যাচারালি ধরায় কটি পদ? দুটি, পূর্বপদ আর একটা কি? উত্তরপদ। তাহলে যে সমাসের ব্যাস বাক্যে দুটি পদ থাকবে, পূর্বপদ এবং উত্তরপদ, আর পূর্বপদটি কি থাকবে? সংখ্যাবাচক বিশেষণ পদ। এই 1 2 3 4 এগুলো কি সংখ্যাবাচক? তো সংখ্যাবাচক বিশেষণ থাকবে, সেই সমাসটাকে কি বলা হবে? দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাস কাকে বলে? যে সমাসের ব্যাস বাক্যে পূর্বপদে, যে সমাসের ব্যাস বাক্যে পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ পদ থাকবে, তাকে বলা হয় দ্বিগু সমাস। যেমন বলি পঞ্চবটী। পঞ্চবটী ব্যাস বাক্যে কি আসবে? পঞ্চানাং বটানাং সমাহার। দেখো, পঞ্চানাং মানে 5টি, বটানাং মানে বটের, 5টি বট গাছের সমাহার মানে সমষ্টি। এই যে পঞ্চানাং বটানাং সমাহার, এটা কি ব্যাস বাক্য? তো এই ব্যাস বাক্য বা বিগ্রহ পদে আমি পূর্বপদ কি পেলাম? পঞ্চানাং, আর উত্তরপদ কি পেলাম? বটানাং।
আর সমষ্টি অর্থে তো সমাহারটা এলো। তাহলে পূর্বপদে কি থাকবে বলেছি? সংখ্যা। পাঁচটা কি সংখ্যা, তো সংখ্যাবাচক বিশেষণ পদ। তাহলে পঞ্চানাং পাঁচটি, বটানাং বট গাছের, সমাহার সমষ্টি, অ্যান্সারটা কি হবে? পঞ্চবটি। এক্সামিনেশন হলে মানে আমাদের কোশ্চেন পেপারে সমাসের ক্ষেত্রে কিন্তু সমাসবদ্ধ পদটা দেওয়া থাকে। পরীক্ষালে দেওয়া থাকবে পঞ্চবটি। তুমি পঞ্চবটিটা লিখবে খাতায়, লিখে ইকুয়াল টু সাইন দিয়ে তোমাকে ব্যাস বাক্যটা নির্ণয় করতে হবে। ব্যাস বাক্যটা কি হবে? পঞ্চানাং বটানাং সমাহার। এখানে পূর্বপদ কোনটা? পঞ্চানাং। তাহলে আমি কি বলেছিলাম? যে সমাসের ব্যাস বাক্যে এই পঞ্চানাং বটানাং সমাহার, এটা কি ব্যাস বাক্য? তো এই ব্যাস বাক্যে পূর্বপদে কি থাকবে? সংখ্যাবাচক বিশেষণ। পূর্বপদটা কি? পঞ্চানাং, সংখ্যা। তাহলে এটা কি সমাস? দ্বিগু সমাস। সপ্তসাগরা, সপ্তসাগরা মানে সাতটি সাগর, তার মানে সাতটি সাগর বা সমুদ্রের সমষ্টি, তাই না? তাহলে ব্যাস বাক্যটা কি হতে পারে? সপ্তানাং সাগরানাং সমাহার। সপ্তানাং মানে সাতটি, সাগরানাং সাগরের, সমাহার মানে সমষ্টি, সপ্তসাগরা। এই যে ব্যাস বাক্যটা পেলে পূর্বপদ কোনটা? সপ্তানাং। তাহলে পূর্বপদে আমি কি পেয়েছি? সপ্তটা কি? সাত। এটা কি? সংখ্যাবাচক বিশেষণ। তাহলে এটা কি সমাস হবে? দ্বিগু সমাস। একটু বলে দিই সাতটি সাগরের সমষ্টি। এখানে সাগরটা কি পদ? বিশেষ্য পদ। আর কটি সাগর? সাতটি। ওটা কি? বিশেষণ পদ। আমরা নিশ্চয়ই জানি যে আমাদের সংস্কৃত গ্রামারের সিমটম রয়েছে, বিশেষ্য এবং বিশেষণ পদের মধ্যে একটা গভীর সম্পর্ক থাকে, তাই না? বিশেষ্য পদ যে লিঙ্গ বিভক্তি বচনে ট্রান্সলেশন হবে, তার বিশেষণ পদও একই লিঙ্গ একই বিভক্তি একই বচনে ট্রান্সলেশন হবে। শব্দরূপটা এক হতে পারে, আবার নাও হতে পারে। তো এখানে দেখো সাগরটা কি? বিশেষ্য পদ, তার বিশেষণ কি? সপ্ত। সাগরের, সাগর প্লাস এর, রয়ের মানে কোন বিভক্তি? ষষ্ঠী। তাহলে সাগরটা আমাদের কি হবে? নর শব্দরূপে ষষ্ঠী বিভক্তির বহুবচন। নরটা পুংলিঙ্গ, ষষ্ঠী বিভক্তি বহুবচন নিলাম, তাহলে সপ্তটাও কি হবে? পুংলিঙ্গ ষষ্ঠী বিভক্তি বহুবচন, সেটা সপ্তম শব্দরূপ। তাহলে সপ্তানাং আর নরানাম সাগরানাং সমাহার সমষ্টি। আশা করছি বুঝতে পারছ। ত্রিলোকনাথ, ত্রিলোকনাথ এর মানে কি? তিনটি লোকের সমাহার। লোক মানে কি? আমাদের তিনটি লোক, তাই তো? স্বর্গ মর্ত পাতাল। তাহলে তাহলে কি হতে পারে? ত্রয়ানাং লোকানাং সমাহার। ত্রয়ানাং লোকানাং সমাহার, তিনটি লোকের সমাহার। পঞ্চগবধন, পঞ্চগবধন মানে পাঁচটি গরুর ধন, বা মানে পাঁচটি গরুর সম্পদ, মানে অশ্ব মানে যার আছে। তাহলে তুমি দেখো পঞ্চ গাব ধনম অশ্ব। পঞ্চ মানে কি? পাঁচ, গাব মানে গরু, পাঁচটি গরু বিশেষ্য বিশেষণ, ধনম মানে ধন বা সম্পত্তি বা সম্পদ বা ওয়েলথ, অশ্ব মানে যার আছে, যে পুংলিঙ্গের আছে সেই ব্যক্তিটাই হচ্ছে পঞ্চগবধন। আমার যদি এখন পাঁচখানা গরু থাকে তাহলে আমি পাঁচটি গরুর কি মালিক? তাহলে পঞ্চগবধন অশ্ব, পাঁচটি গরুর ধন বা সম্পত্তি যে ব্যক্তির আছে সেই হচ্ছে পঞ্চগবধন। পূর্বপদ কোনটা? পঞ্চ। তাহলে এটা কি সমাস? কারণ পূর্বপদে কি থাকবে? সংখ্যাবাচক বিশেষণ। তাহলে এটা কি সমাস? দ্বিগু সমাস। পঞ্চগু মানে পঞ্চভি গৌভি কৃত। এই যে পঞ্চগু যেটা সমাসবদ্ধ পদ, ওর ব্যাস বাক্য দেখো পঞ্চভি গৌভি মানে পাঁচটি গরু কৃত মানে ক্রয় করা হয়েছে। পাঁচটি গরুকে যে ক্রয় করেছে সেই হচ্ছে পঞ্চগু। পঞ্চভি গৌভি কৃত। এখানে পূর্বপদ কোনটা? পঞ্চভি। তাহলে পূর্বপদে কি আছে? সংখ্যাবাচক বিশেষণ পাঁচ, পঞ্চভি। তাহলে এটা কি সমাস? দ্বিগু সমাস। দই মাতুর, দয় মাত্র অপত্যং পুমান। বলে দিই দই মাতুর মানে
যার দুটি মা আছে, যে দুটি মায়ের সন্তান, দয় মাত্র দুটি মায়ের অপত্যং ঔরসজাত পুমান মানে সন্তান। দুটি মায়ের ঔরসজাত সন্তানকে কি বলা হয়? দই মাতুর। এখানে পূর্বপদ কোনটা? দই। আর উত্তরপদ কোনটা? মাত্র। অপত্যং পুমান তো ওর অর্থ অনুযায়ী এসেছে, তাই না? পূর্বপদে কি থাকবে? সংখ্যাবাচক বিশেষণ। তাহলে দুইটা দয়, সংখ্যা আছে, দ্বিগু সমাস। দয় মাত্র দুটি মায়ের অপত্যং পুমান ঔরসজাত সন্তান। অ্যান্সারটা কি হবে? দই মাতুর। সান্মাতুর। সান্মাতুর কাকে বলে? ছটি মায়ের ঔরসজাত সন্তান। সান্মাতুর কিন্তু বলা হয় আমাদের দেব সেনাপতি কার্তিককে, এবং দেবাদিদেব মহাদেব শিবশঙ্কর এবং পার্বতী, বা তোমরা যাকে পার্বতীকে দুর্গা বলো বা যাই বলো, কালী বলো, তাদের ঔরসজাত সন্তান। এবং কার্তিককে কিন্তু দেবী দুর্গা বা পার্বতী কিন্তু গর্ভে ধারণ করতে পারেনি, তাকে কিন্তু পালন করেছিল ছটি মা, ছটি নারী। এই জন্য কার্তিককে বলা হয় সান্মাতুর। সন্নাং মাতৃনাম। সন্নাং মাতৃনাম মানে ছটি মায়ের অপত্যং পুমান ঔরসজাত সন্তান, সেই হলো সান্মাতুর। পঞ্চসতী। পঞ্চানাং শতানাং সমাহার। পাঁচটি শয়ের সমাহার। শত মানে কি? 100। তাহলে পাঁচটি 100-র সমাহার, তাহলে কত? 500। 500কে কি বলে? পঞ্চসতী। তাহলে পঞ্চানাং পাঁচটি, শতানাং শয়ের, সমাহার মানে সমষ্টি। পূর্বপদ কোনটা? পঞ্চানাং। তাহলে পঞ্চানাংটা কি? একটা সংখ্যাবাচক বিশেষণ, তাহলে কি সমাস? দ্বিগু সমাস। দশরথী। দশানাং রথানাং সমাহার। 10টি রথের সমষ্টি। যার 10টি রথ আছে তাকে কি বলা হয়? দশরথী। তা 10টি রথের, দশানাং রথানাং 10টি রথের সমাহার সমষ্টি ইকুয়াল টু দশরথী। ত্রিভুবনম 3টি ভুবন। কি কি? স্বর্গ, মর্ত্য, পাতাল। ত্রয়ানাং ভুবনানাং সমাহার। ত্রয়ানাং 3টি, ভুবনানাং ভুবনের, সমাহার সমষ্টি। পূর্বপদে কি রয়েছে? ত্রয়ানাং মানে 3, ওটা সংখ্যাবাচক বিশেষণ, অতএব এটা কি সমাস? দ্বিগু সমাস। চতুর্যুগম। চতুর্যুগম মানে কি? 4টি যুগের সমষ্টি বা 4টি যুগের সমাহার। এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টা যুগ কিনা? তাহলে চতুর্নাং যুগানাং সমাহার। এখানে বলে দিই, আমি তো একটু আগে গ্রামাটিক্যাল বললাম, এই যে 4টি যুগের, যুগ প্লাস এর, রয়ের মানে কোন বিভক্তি? ষষ্ঠী, তাই না? তাহলে যুগটা হচ্ছে নরশব্দরূপ পুংলিঙ্গ, ষষ্ঠী বিভক্তি বহুবচন। তাহলে চতুর্টা কি হবে? চতুর শব্দরূপ মানে 4, 11-এ পড়েছিলে। চতুর শব্দরূপের 3টা লিঙ্গ পড়েছিলে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। এখানে কোন লিঙ্গটা আসবে? পুংলিঙ্গ। কারণ যুগ যেহেতু বিশেষ্য পদ, তার বিশেষণকে 4, তাহলে ওটাও পুংলিঙ্গ। চতুর শব্দরূপের পুংলিঙ্গের ষষ্ঠী বিভক্তির বহুবচন। চতুর্নাম নরানাং যুগানাং সমাহার সমষ্টি ইকুয়াল টু চতুর্যুগম। চতুর্মুখম 4টি মুখের সমাহার। চতুর্নাং মুখানাং সমাহার। 4টি মুখ কাকে পাওয়া যায়? সৃষ্টিকর্তা ব্রহ্মার কিন্তু 4টি মুখ, তাকে বলা হয় চতুর্মুখম। 4টি মুখের, মুখ প্লাস এর, রয়ের মানে কোন বিভক্তি? ষষ্ঠী। মুখটা কি হবে? পুংলিঙ্গ মানে নরশব্দরূপের ষষ্ঠী বিভক্তির বহুবচন। নরস্য, নরয়, নরানাম ইকুয়াল টু মুখানাম। তার বিশেষণ পদকে 4, তাহলে ওটা হবে কি? চতুর শব্দরূপের পুংলিঙ্গের ষষ্ঠী বিভক্তির বহুবচন চতুর্নাম। চতুর্নাং মুখানাং সমাহার ইকুয়াল টু চতুর্মুখম। পঞ্চনদী। পঞ্চানাং নদীনাং সমাহার। এর মানে কি? 5টি নদীর সমষ্টি। 5টি নদীর সমষ্টি। পঞ্চানাং নদীনাং সমাহার ইকুয়াল টু পঞ্চনদী।
ত্রিরাত্রম, তিনটি রাত, মানে তিনটি রাতের সমাহার। ত্রিশ্রীনাং, শ্রীনাং রাত্রিনাং সমাহার। দেখো রাত্রিটা কি হলো? নদী মানে স্ত্রীলিঙ্গ, নদী শব্দরূপের ষষ্ঠী বিভক্তির বহুবচন, তার বিশেষণ কি? তিন। তাহলে ত্রিটাও ত্রি শব্দরূপের তিনটা লিঙ্গ ছিল, ত্রি মানে তিন, ত্রি শব্দরূপের স্ত্রীলিঙ্গের ষষ্ঠী বিভক্তির বহুবচন। তিশ্রীনাম রাত্রিনাং সমাহার ইকুয়াল টু ত্রিরাত্রম। ত্রহ, এই ত্রহ মানে কি? ব্যাসবাক্য বলি, ত্রয়া নাম অন্নাং সমাহার, তিনটি অন্নের সমাহার, মানে তিনটি দিনের সমাহার। অন্ন মানে কি? দিন। তাহলে হয় নয়, অন্ন মানে দিন। তাহলে ত্রয়া নাম অন্নাং সমাহার। এখানে অন্নটা কি হলো? পুংলিঙ্গ। তাহলে অন্নটা হলো পুংলিঙ্গ, নরশব্দরূপে ষষ্ঠী বিভক্তির বহুবচন, তাই তো। আর ত্রয়া নামটা ত্রি শব্দরূপের পুংলিঙ্গের, ওটা পুং ষষ্ঠী বিভক্তির বহুবচন। তাহলে ত্রয়া নাম অন্নাং সমাহার ইকুয়াল টু ত্রহ। পঞ্চতন্ত্রম, এটা তো আমরা জানি যে সংস্কৃত গল্প সাহিত্যের একজন প্রখ্যাত গল্প সাহিত্যিক কি? বিষ্ণু শর্মা। তার লেখা বিখ্যাত গল্পগ্রন্থ, তার নাম কি? পঞ্চতন্ত্রম। মানে এর পাঁচটি তন্ত্র রয়েছে, তাই তো। তাহলে পঞ্চানাং তন্ত্রানাং সমাহার, পঞ্চানাং তন্ত্রানাং পাঁচটি তন্ত্রের সমাহার। মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকুলকিয়ম, লব্ধপ্রনাশ, অপরীক্ষিত কারক, এই পাঁচটি তন্ত্র নিয়েই কিন্তু পঞ্চতন্ত্র। ত্রিলোকী, তিনটি লোকের সমাহার। এখানে লোক বলতে মানুষ নয়, কিন্তু স্বর্গ মর্ত পাতালকেই বোঝানো হয়েছে। ত্রয়ানাং লোকানাং সমাহার, তিনটি লোকের সমাহার ইকুয়াল টু ত্রিলোকী। চতুষ্পদী, চতুর্নাং পদানাং সমাহার, চারটি পদের সমাহার। চারটি পদ কাকে দেখা যায়? কুকুরের দেখা যায়, বিড়ালের দেখা যায়, তাই না? তা চতুর্নাং পদানাং, চারটি পদের সমাহার সমষ্টি ইকুয়াল টু চতুষ্পদী। পঞ্চপাত্রম মানে পাঁচটি পাত্রের সমাহার। পঞ্চানাং পাত্রানাং সমাহার, পাঁচটি পাত্রের সমাহার ইকুয়াল টু পঞ্চপত্রম। অষ্টাধ্যায়ী, অষ্টানাম অধ্যায়নাং সমাহার। বলি যে অষ্টাধ্যায়ী যে ব্যাকরণ, সেই ব্যাকরণের কটি অধ্যায়? 8টি। এবং আমাদের সংস্কৃত সাহিত্যে যার নাম সর্বাগ্রে নেওয়া হয়, যে ব্যাকরণবিদ, বৈয়াকরণ, পাণিনি। পাণিনির যে ব্যাকরণ সেটা কি? অষ্টাধ্যায়ী ব্যাকরণ, কারণ তার টোটাল ব্যাকরণের মধ্যে আমরা 8টা অধ্যায়কে পাই। তাহলে অষ্টানাম অধ্যায়ানাং, অষ্টানাম অধ্যায়ানাং সমাহার ইকুয়াল টু অষ্টাধ্যায়ী। পঞ্চগবম, পঞ্চানাং গবাং সমাহার, পাঁচটি গরুর সমাহার। পঞ্চানাং গবাং সমাহার ইকুয়াল টু পঞ্চগবম। ত্রিমুনি, তিনটি মুনির সমষ্টি। ত্রয়ানাং মুনিনাং সমাহার, তিনটি মুনির সমষ্টি ইকুয়াল টু ত্রিমুনি। পঞ্চমূলি মানে পাঁচটি মূলের সমষ্টি, পাঁচখানা মূল, 5 রকম গাছের 5টি মূল নিয়ে তৈরি করা হয় কি? পঞ্চমূলি। পঞ্চানাং মূলানাং সমাহার, 5টি মূলের সমষ্টি ইকুয়াল টু পঞ্চমূলি। পঞ্চনলী, পঞ্চানাং নলানাং সমাহার, 5টি নল। এটা নল বলতে মানে গাছের বৃন্তের, গাছের যে শাখা তার বিভিন্ন অংশ নিয়ে এটা হয়। পঞ্চানাং নলানাং সমাহার ইকুয়াল টু পঞ্চনলী। সপ্তশতী, 7টি শতের সমাহার, মানে 7খানা 100, তার মানে 700 টাকা। সপ্তানাং শতানাং সমাহার ইকুয়াল টু সপ্তশতী। পূর্বপদে কি রয়েছে? সপ্তানাং মানে 7টির, পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ, তার এটা কি সমাস? দ্বিগু সমাস। পঞ্চখট্টম বা পঞ্চখট্টি, এর সমাসবদ্ধ পদ কিন্তু দুরকম, পঞ্চখট্টম বা পঞ্চখট্টি।
মানে পঞ্চানাং খট্টানাং সমারোহ, 5টি খট্টের সমার। খট্ট মানে বুকের উপরে ভর দিয়ে চলে এক ধরনের সরীসৃপ প্রাণী। তাহলে ওই 5টা ওই খট্ট, ওই 5টি সরীসৃপ প্রাণীর সমষ্টি। পঞ্চানাং খট্টানাং সমাহার ইকুয়াল টু পঞ্চখট্টম বা পঞ্চখট্টি। পঞ্চতক্ষম বা পঞ্চতক্ষী, তক্ষক, এটা সাংঘাতিক একটা মানে সরীসৃপ প্রাণী, এবং এই সরীসৃপ প্রাণীর যে বিষ, সে বিষ দিয়ে বহু মূল্যবান, সেই বিষ সাংঘাতিক ভ্যালুয়েবল দিয়ে সাংঘাতিক দুরারোগ্য ব্যাধির মেডিসিন তৈরি করা হয়। তক্ষক খুব দামি, এটাও সরীসৃপ প্রাণী। পঞ্চানাং তক্ষানাং সমাহার, 5টি তক্ষের সমাহার, যার সমাসবদ্ধ পদ হচ্ছে 2টি, পঞ্চতক্ষম বা পঞ্চতক্ষী। পঞ্চরাজি বা পঞ্চরাজ্যম, পঞ্চানাং রাজ্ঞাং সমারোহ, 5টি রাজার সমষ্টি। পঞ্চানাং রাজ্ঞাং সমাহার, 5টি রাজার সমষ্টি। তাকে এক কথায় বা সমাসবদ্ধ পদে বা এক পদে কি বলা হয়? 2টি পদ বলা হয়, পঞ্চরাজি বা পঞ্চরাজ্যম। পঞ্চহস্ত প্রমাণ, পঞ্চহস্তা প্রমাণম অশ্ব, মানে 5টি হাতের প্রমাণ যার আছে। এটা হচ্ছে একটা প্রবাদ প্রবচন টাইপের, যে 5খানা হাতের প্রমাণ মানে সর্বান্তকরণে যার প্রমাণ রয়েছে। তাহলে পঞ্চহস্তা, 5টি হাতের, প্রমাণম প্রমাণ, অশ্ব মানে এর মানে যে ব্যক্তির আছে, সেই ব্যক্তিকে বলা হয় কি? পঞ্চহস্ত প্রমাণ। এই যে পঞ্চটা কি? পূর্বপত্ত। এই পূর্বপদটা হচ্ছে পঞ্চ মানে 5, এটা কি পদ? সংখ্যাবাচক বিশেষণ। তাহলে এটাকে তুমি কি বলতে পারো? এটাকে বলা হচ্ছে দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাস সম্পর্কে আমরা এতটুকু বলতে পারি, যে সমাসের ব্যাসবাক্যে পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ থাকবে, সেটাই হচ্ছে আমাদের কি? দ্বিগু সমাস। আশা করছি তোমরা দ্বিগু সমাসটাকে ঠিকমতো বুঝতে পেরেছ।